পার্কিং হাউসে স্কুটিটাকে না ঢুকে পোর্চের সামনে এনে দাঁড় করায় ইনশিরাহ। এরপর বেশ তাড়াহুড়া করে নামে। প্রথমে স্কুটি ব্যাকপার্ট উঠিয়ে সেখান থেকে একটা সিল্কের সাতরঙা এসকাপড়না বের করে গলায় পেঁচিয়ে নেয়। ইনশিরাহ জানে এটা না পেঁচিয়ে অন্দরমহলে পা রাখার সাথে সাথে তার জাসি কি রানী মাতা রানী অদ্রিতা আলো ওয়াইফ অফ স্বামী নিয়াসা মির্জা বজ্রপাতের ন্যায় তার ওপর আছড়ে পড়বে, চুলের মুঠি ধরে বলবে, এই তোর কন্যা কই? তাই সুবোধ তরুণী মতোই আগে ভাবে ইমসিয়া ফাঁসি দিয়ে নেয় গলাতে। এই বাড়িতে গরমে মরে যাও অথবা বেঁচে থাকো। ইনশিয়া আর ইনায়ার ওড়না রেখে হাঁটতে পারবে না। গলায় ফাঁস লাগিয়ে ইনশিয়া হাতে তুলে নেয় একটা শপিং ব্যাগ, যেটাতে আছে বড় দাদানের জন্য গিফট। ফিশ মার্কেট থেকে ফিরেই প্রেরণা গোসল সেরে নেয়। তার দৈনন্দিন জীবনের সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে ফিশ মার্কেটে যাওয়া। সপ্তাহ 4 দিন, তাছাড়া কোনো উপায় নেই তার। মাছগুলো বেছে বেছে তাকে কিনতে হয়। স্টাফদের নিয়ে এসব হয় না। কোমল তনুতে বাথরুম জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রেরণা। আলমারির কাছে গিয়ে বেছে বেছে নীল সুতোর কাজ করা অফার শাড়িটা বের করে নিজেকে তৈরি করে ঘর থেকে বেরোয়। ডাইনিং টেবিলে শুদ্ধ বসে বসে ঝিমুচ্ছে। প্রেরণা তাড়াহুড়া লাগিয়ে ছেলের কাছে এসে পিঠ ডলে দিয়ে বলে, ঘুমাও না বাবাই, স্কুলে বাস এসে যাবে। শুদ্ধ নড়ে চড়ে উঠে। সকালে নানি আসার পরে ঘুমটা কেটে গিয়েছিল। এখন আবারও ছোট ছোট চোখে পাতা ভারী হয়ে আসছে। আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না। 5 বছর শুদ্ধের, পাছে আম্মা বকুনি দেয় তাই মুখ ফুটে কিছু বলছে না। তবে সে প্ল্যান করেছিল কথাটা মামা অথবা খালামণিকে বলবে। প্রেরণা যখন ছেলেটাকে তাড়া দিয়ে যাচ্ছে তখনই পাশের ঘর থেকে শ্রুতিমধুর সুরে ভেসে আসে রবি ঠাকুরের গান। বধূ কোন আলো লাগলো চোখে। প্রেরণা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে সেই গান। আশেপাশে তাকিয়ে কিচেনের অবস্থারত পঞ্চসূত্র মিস জেনিকে জিজ্ঞেস করে, আজ ছাদ থেকে জলদি ফিরব কেন মহারানী? গভর্নেস জেলেনিয়ার কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বভাবসুলভ মিহিস্বরে জবাব দেয়, অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে তার বন্ধুবান্ধব নিয়ে ছাদে চলে গিয়েছিল হঠাৎ। প্রেরণা শুদ্ধর মুখে 1 চামচ কর্নফ্লেক্স তুলে দিয়ে বলে ওঠে, ওষুধটা সময় মতো খেয়ে দেবে ওকে। মিস জেনিক হাড় কাত করে আশ্বস্ত করে প্রেরণাকে, সুন্দর হে, সুন্দর হে। প্রণামী শ্বাস ফেলে গলার সুর উঠেছে শেষমেশ স্বস্তিতে। চোখের পলক ঝাপটায় হাসে মিষ্টি হাসি। দুর্দিনের সর্দি কাশিতে গলার অবস্থা হয়েছে বেহাল। মিস জেনির জাদুর টোটকা গলা পড়তেই গলা ঠিক হয়ে গিয়েছে। মিস জেনিকে একটা লম্বা ধন্যবাদ দিতে হবে। হাত বাড়িয়ে বিছানায় বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে ওয়াশটা তুলে নিয়ে সচল করতেই যন্ত্রটা প্রণমীকে সকালের সময় জানিয়ে দেয়। এখন সময় সকাল 8টা। প্রণমী বেড ধরে ধরে উঠে দাঁড়ায়। ছড়িটা কোথায় রেখেছে সে জানে না। হাত বাড়িয়ে বিছানার বেড সাইড টেবিলে সব হাতড়ে যাচ্ছে। মিস জেনিকে ডাকতে গিয়েও ডাকে না। ছড়িটা প্রণমীর ড্রেসিং টেবিলের ওপরে রাখা ছিল। খুঁজে পেয়ে প্রণমী ম্লান হাসে। অস্ফুট স্বরে বলে ওঠে, অন্ধের লাঠি। শুদ্ধের স্কুল বাস প্রেরণাদের অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে। ঘড়ি ধরার সময় ঠিক 8:30। প্রেরণা ছেলেকে নিয়ে গেটের বাইরে 8:25 এসে দাঁড়িয়েছিল। গলায় ওয়াটার বোতল ঝুলানো, কাঁধে স্পাইডারম্যানের ছবি আঁকা নীল রঙের স্কুল ব্যাগ। ইউনিফর্মের রং সাদা এবং নেভি ব্লু প্যান্ট। চুলগুলো মাম্মা খুব সুন্দর করে সেট করে দিয়েছে। একেবারে পরিপাটি স্টুডেন্ট। বেশে ভদ্রভাবে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে ছাত্র, এবার প্লে 1-এ 3 মাস হলো তার ছাত্রজীবন শুরু করেছে। মোটামুটি কাছেই একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। স্কুলে বাসে এসে থামে। শুদ্ধ নবাগত বন্ধুরা সবাই বাসে জানালা দিকে উঁকি দেয়। হাত নেড়ে শুদ্ধকে গুড মর্নিং জানাচ্ছে।
শুদ্ধ চুপচাপ এগিয়ে যায় বাসের দিকে। তাদের ক্লাস টিচার শুদ্ধকে তুলে নেয় বাসে। নিজের নির্দিষ্ট সিটে বসে জানালা দিয়ে মুখ বাড়িয়ে মাম্মামকে টাটা দেয় শুদ্ধ। প্রেরণা ছেলেকে হাসি মুখে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়ায়। হাতে বেশি সময় নেই, আজ অনেক কাজ। স্থির পায়ে গিয়ে লিফটে বাটন টিপে দাঁড়িয়ে অপেক্ষারত অবস্থায় আজকের দিনের সময়সূচি ভাগ করে নেয়। সুতি কাপড়টা আঁচলে সেই কখন তার ডান কাঁধ থেকে খসে পড়েছে খেয়াল করেনি প্রেরণা। লিফটের দরজা খুলতেই ব্যস্ত ভঙ্গিতে ভিতরে পা রাখতেই থমকে যায় সে। লিফটে দাঁড়িয়ে আছে অ্যাপার্টমেন্টের মালকিনের একমাত্র ছেলে রাফিদ। প্রেরণা কপাল কুঁচকে যায়। সে চেষ্টা করে মুখভঙ্গি স্বাভাবিক রাখার, কিন্তু তার বহরের কানায় কানায় ছেয়ে আছে অস্বস্তি। এই রাফিদ নামে চব্বিশুদ্ধ ছেলেটা দৃষ্টিতে সে বরাবর অন্য কিছু খুঁজে পায়। বিরক্ত লাগে প্রেরণার। রাফিদ ফুরফুরে মেজাজে প্রেরণাকে জিজ্ঞেস করে, ভালো আছো প্রেরণা আপু? গম্ভীর স্বরে জবাব দেয় প্রেরণা। লিফটে রাদীপ আর সে ব্যতীত কেউ নেই। রাদীপ প্রেরণাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে যায়। কামুক দৃষ্টিতে ছোঁয়াতে থাকে প্রেরণার শরীর। তার দৃষ্টি এসে থামে প্রেরণার সুডুল কোমরে। সবসময় প্রেরণার শাড়ির আঁচল টান কাঁধে জড়িয়ে থাকে বিধায় তার দেহের ভাঁজ অনুমান করা মুশকিল। কিন্তু আজ রাফিদ দেখে নিয়েছে নিজের সৌভাগ্য। রাফিদ খুশি। লুলুফ দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেরণার কোমরের দিকে। চোখ বন্ধ করে একটা আফসোসের নিঃশ্বাস ছেড়ে সে কবে যে সুগঠিত কোমর পেঁচিয়ে ধরবে তার দুহাত। ইচ্ছে করছে এক্ষুনি এই লিফটে ও শাড়ির আঁচল সরিয়ে মেদহীন নরম পেটে চুমু খেতে। প্রেরণা ফর্সা গাল দুটোর মতো তার শরীরটা নিশ্চয় অনেক ফর্সা। প্রেরণা অস্বস্তি বাড়তে থাকে। হঠাৎ খেয়াল আসে তার শরীরে আঁচল ডান কাঁধ থেকে খসে পড়েছে। সাথে সাথে টান মেরে সে নিজেই জড়িয়ে নেয়। রাদীপ লিফটে একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসে। মনে মনে আওড়ায়, যা দেখার দেখে ফেলেছি ডিয়ার প্রেরণা যান, সুযোগ পেলে আরও দেখব, সবটা দেখব। লিফটে 9 তলায় এসে ভিড়েছে। স্তূপায় প্রেরণা বেরিয়ে যায়। সকাল সকালেই অস্বাভাবিক বিদঘুটে চাউনি ছেলেটাকে দেখতে পেয়ে প্রথম দফায় তার মুড নষ্ট হয়ে গিয়েছে। ঘরে ঢুকে তাড়াহুড়া করে নিজের পাস ব্যাগ উঠে জেনেলিয়াকে সবটা বুঝিয়ে দিতে থাকে প্রেরণা। তখনই গুটি গুটি পায়ে দরজার বাইরে এসে দাঁড়ায় পুনমি। প্রেরণা বোনকে দেখতে পেয়ে আদেশের সুরে বলে, ভদ্রমেয়ে হয়ে থাকবি। মিসেস জেনি যা ওষুধ দেবে খেয়ে নিবি। কোথাও বেরোতে হবে না। বিকেলে ছাদে যাওয়ারও প্রয়োজন নেই। পুনমির মুখে হাসি নিয়ে বোনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তাই তো, আমি অন্ধ মানুষ, বারবার ছাদে গিয়ে দেখবোটা বা কি? কথাটা বলে শেষ করে পুনমি মৃদু আর্তনাদ করে উঠে। প্রীতম বোনের কান মলে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে, খুব কথা শিখেছ তুমি, একেবারে চড়িয়ে দাঁত ফেলে দিব। পুনমি বলতে থাকে, অন্ধ হলে নিজেকে আর কি বলবো, দৃষ্টি প্রতিবন্ধী বলা যেতে পারে। প্রেরণা ধমকে বলে, যা গিয়ে গান বাদ, পাকা পাকা কথা বলতে হবে না। মিস জেনি ওকে নভেল পড়ে শোনান যান। জেনেলিয়া ঘাড় কাত করে পুনমিকে এসে ধরে। নর্মস্বরে বলে, চলো মামনি, ঘরে চলো। পুনমি চলে যেতেই প্রীতম প্রেরণাকে বলে উঠে, দেখছো ওর ট্রিটমেন্ট বাদ দেওয়া যাবে না। বলতে বলতে আঁচল ডান কাঁধে টেনে নিয়ে ব্যাগটা তুলে নেয় প্রেরণা। প্রীতম বোনকে বলে, সোজা রেস্তোরাঁয় যাবে না? তবে ইহান মির্জা পার্টি অফিসে আপু বাদ দাও, আমারটা আমি বুঝে নেব, এখন আর বাদ দেওয়া যাবে না। ভাই, দরকার পড়লে স্বামী নিয়ে আসা মির্জার কাছে যাব। প্রেরণার কথাটা শেষ করে দ্রুত পায়ে অ্যাপার্টমেন্টের সদর দরজার নিকট যায়। প্রীতম তার বড় বোনকে চেনে। একবার যেটা মাথায় ঢুকে যায় তা করেই ছাড়বে। এই জেদি মহিলা। সে দ্রুত নিজের শার্ট পাল্টে বোনের পিছু পিছু যায়। যদিও সে তার আবুকে চেনে, খুবই ঠান্ডা মাথার জেদি মেয়ে। সিনক্রেট করবে না, তবুও সে ভরসা করতে পারছে না একজন নেতা শ্রেণী মানুষের কাছে তার নিজের ছোট ভাইয়ের নাম নালিশ নিয়ে যাওয়াটা খুব সহজভাবে দেখবে না স্বামী নিয়ে আসা মির্জা। ভাইপো ইহান মির্জা কখনোই না। এক প্রকার লাফিয়ে প্রীতম প্রেরণার স্কুটারে উঠে বসে। প্রেরণা
প্রীতমের দিকে তাকিয়ে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে তো প্রয়োজন নেই, আমি একা গিয়ে কথা বলবো। নাম। দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করল না ইনশিয়ার। হুড়মুড় করে ঢুকে পড়ল। শুভ্র পাঞ্জাবি পরে কোটি চাপিয়ে বোতামগুলো লাগিয়ে দিচ্ছিল ইহান। এক্ষুনি সে বেরোবে। পার্টি অফিস থেকে একটার পর একটা ফোন কল আসছে। আওয়াজ পেয়ে ইহান ঘুরে দাঁড়ায়। চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলে ওঠে, নাক ফাটিয়ে এলি ইসি। ইনশিয়া কাঁপতে কাঁপতে ভাইয়ের কম্পিউটার টেবিলের সামনে চেয়ারটা টেনে বসে। হাতে গিফট বক্সটা ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, জন্মদিন দাদান, আরও 100 বছর আমি তোমাকে উইশ করতে চাই। ইহান হেসে হাত বাড়িয়ে বক্সটা নেয়। নমস্বরে বলে, থ্যাংক ইউ সো মাচ। ইনশিয়ার সাথে সাথে উঠে দাঁড়ায়। দাদানকে সে অগাধ ভালোবাসলেও তার সাথে সে ইনায়ার মতো আহ্লাদ করতে পারে না। ইনশিয়া আরও সাথে আহ্লাদ করে কথা বলতে পারে না। নানুমণি এর জন্য ইনশিয়াকে বলতো আলোর ফটোকপি, যার জিহ্বায় কোনো মধু নেই, গুছিয়ে দুটো কথাও বলতে জানে না। ভাইকে বিদায় জানিয়ে ঘর থেকে প্রস্থানের নিমিত্তে পা বাড়াতে পেছন থেকে ইহান ডেকে ওঠে, ইসি। ইনশিয়া দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, সাইম ভুঁইয়ার সাথে কাল ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে কথা বলেছিলি? ইনশিয়া স্তম্ভিত, বাকরুদ্ধ, কিংকর্তব্য বিমূঢ়। ইহান তার লম্বা পা ঠেলে বোনের মুখোমুখি দাঁড়ায়। ইনশিয়া খুব ভালো করে চেনে বড় দাদনকে। খুব সহজে পড়ে ফেলে মানুষের মাইন্ড। তাই সে সাথে সাথে কপাল কুঁচকে কিছু একটা মনে করার ভান করে বলে, সাইম ভুঁইয়া? ও হ্যাঁ, আসলে ক্যাম্পাসে একটা ঝামেলা হয়েছিল। ওর দলের একটা ছেলে ফার্স্ট ইয়ার এক জুনিয়রকে টিজ করেছিল। সেটা নিয়ে ওকে ওয়ান করেছি, খুব করে ওয়ান করেছি। থরথর করে ঠোঁটে আগায় যা পেল বলে দিল ইনশিরাহ। তাকিয়ে আছে দাদনের দিকে। ইহানের চোখ দেখে মনে হলো সে বিশ্বাস করে নিয়েছে। ইনশিয়ার পা থেকে মাথা অবধি দেখে বলে ওঠে, বুঝলাম, তবে ওর সাথে ফার্দার কোনো ঝামেলা বাঁধাবি না। সরাসরি এসে আমাকে বলবি, বাকিটা আমি সামলে নেব। ইনশিয়া ঘাড় কাত করে ভাইকে আশ্বস্ত করে সে তাই করবে। ইহান বোনের মাথা স্বভাবসুলভ হাত বুলিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে প্রস্থান করে। ইনশিয়ার আতঙ্কে জমে গিয়েছে কান বাজতে সাইমকে বলা নিজের বাক্যটা, আমারও তো সাহস আছে। সত্যি কি সাহস আছে ইনশিয়ার? তাহলে দাদনের সামান্য জিজ্ঞাসাবাদে এমন হাঁটু কাঁপবে কেন তার? নিজেকে জিজ্ঞাসাবাদের মুহূর্তে ইনায়া ঢুকে পড়ে ইহানের ঘরে। ঢুকেই হাঁপাতে থাকে সে বুকে হাত দিয়ে। ইনশিয়ার ভাবুক দৃষ্টি বোনের মুখ বিবরে গিয়ে থামে। ইনায়া এদিক ওদিক তাকিয়ে স্বভাবসুলভ আটকে উঠে বলল, দাদন চলে গিয়েছে? যা, গিফটটা দিতে পারলাম না যে রাতে দিয়ে দিস। ইয়ানা বোনের দিকে এগিয়ে আসে, অভিযোগ নিয়ে বলে, তুমিও মনে করিয়ে দিলে না। কেউ মনে করিয়ে দিল না। সারাক্ষণ দরজা বন্ধ করে পড়াশোনা রেখে রোমান্টিক সিরিজ দেখিস, দুনিয়া হুঁশ জ্ঞান হারিয়ে। তুই ঘরে জীবিত নাকি মৃত সেটাই তো কেউ জানে না। আমরা খাচ্ছিস আর মোটি হচ্ছিস দিনকে দিন। লাইফলেস কোথাকার। বোনকে অনর্গল কথাগুলো শুনিয়ে ইনশিয়া চিন্তিত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া ইহান স্টাডি টেবিলের ওপর গিফটের বক্সটা রেখে আয়নার সামনে দাঁড়ায়। আপু কি বলে গেল এইমাত্র সে মোটা হয়ে যাচ্ছে? কি ভয়ানক কথা। সরকারি কলেজের রোডে পশ্চিম বাগানবাড়ি পয়েন্টে ঝা চকচকে রাস্তা দিয়ে স্কুটি এগিয়ে যাচ্ছে। আর 2 মিনিটের মধ্যে রাস্তা পেরোলে ইহান তাজওয়ারের দলীয় অফিস। এই শহরে আসার পর প্রেরণা 5 বছর কখনো ইহান দলীয় অফিসে যায়নি। সামনাসামনি দেখা হয়নি, তবে সে চেনে অফিসটা। ইহান তাজওয়ারের পার্টি অফিসে বিল্ডিংয়ের সামনে রাস্তার বিপরীত প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে সে বহুবার এসেছে। স্কুটার পার্টি অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে যায়। প্রেরণা নামে হেলমেট খুলে নেয়। প্রীতমকে সে সাথে করে আনেনি। আগে সে কথা বলবে বলে ঠিক করে নেয়। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। পার্টি অফিসের বিল্ডিংয়ের ঠিক সামনে একটা BMW পার্ক করে রাখা। গাড়িটা সম্ভবত নেতা। এগিয়ে গিয়ে কলা পসিবল গেটের কাছে সিকিউরিটি গার্ডের সামনে দাঁড়িয়ে পড়ে
প্রেরণা সিকিউরিটি গার্ড শুকনো গলায় বলে ওঠে, কাকে চায়? প্রেরণা বলে ওঠে, ইহান তাজা মির্জাকে। সিকিউরিটি গার্ড প্রেরণার কাট কণ্ঠস্বর শুনে খানিকটা ঘাবড়ে যায়। তারপর আমতা আমতা করে বলে ওঠে, কি দরকার? আপনি কি ইহান তাজওয়ার? আমার তো তাকে দরকারটা বলতে হবে, তার সাথে কথা বলতে চাই আমি। সিকিউরিটি গার্ড প্রেরণার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, একটু দাঁড়ান, আমি কল করছি ভিতরে। কি নাম আপনার? প্রেরণা গলার স্বর খানিকটা উঁচু করে বলে ওঠে, প্রেরণা, আমার নাম প্রেরণা হাসান। অফিসের অভ্যন্তরীণ কাজ দলের ছেলেরা মিলে পুরো অফিসটাকে সাজাচ্ছে। তাদের প্রাণপ্রিয় সভাপতি ভাইয়ের জন্মদিন বলে কথা, যদিও ভাই এসে অনেক রাগারাগি করেছে। ইহান সাংগঠনিক কিছু কাগজপত্র দেখছিল। সামনে সিটি কর্পোরেশন নির্বাচনের সামনে রেখে দলীয় কিছু কাজের সূচি লিখে ফেলে সে সাধারণ সম্পাদককে দিয়ে আচমকা কাগজগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে ডেস্কের সিসিটিভির ক্যামেরা মনিটরে রাখতে দৃষ্টি স্থির হয় তার। গেটের কাছে একজন মেয়ে সিকিউরিটি গার্ডের সাথে দাঁড়িয়ে কিছু বলছে। ইহান মেয়েটিকে দেখে। আগেকার বাঙালি মেয়েদের মতো শাড়ি পরেছে। শাড়ির রঙটা নীল সাদা, বেশ সাদামাটা বেশভূষা। এক কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ, অন্য কাঁধে শাড়ির আঁচল টেনে তুলছে। এই রূপটার সাথে ইহান অত্যন্ত পরিচিত। ভুকু চুকুল গুটিয়ে আসে তার। বড় মা? হ্যাঁ, একেবারে বড় মায়ের মতো বেশভূষা। হাতের কাগজগুলো কথা বেমালুন ভুলে ইহান মনিটরে তাকিয়ে আছে। আজকাল সাংস্কৃতিক ফ্যাশন ছাড়া দেশি মেয়েরা শাড়ি পরে না। এই মেয়ে কেন পরেছে? মুহূর্তে ইন্টারকম বেজে উঠলে ইহান মনিটরে দৃষ্টি নিবদ্ধ রেখে কলটা রিসিভ করে। ওপাশ থেকে সিকিউরিটি গার্ড বলে ওঠে, ভাই। ভদ্রমহিলা পরিচিত। ভাইয়ের নাম বলছে প্রেরণা আহসান, আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। কল কাটে। ইহান মনিটরের দিকে তাকিয়ে ভদ্রমহিলা কলা পসিবল গেট পেরিয়ে মেন বিল্ডিংয়ে ঢুকছে। ইহান পাশে এসে দাঁড়ায় দলের ক্রিয়া সম্পাদক নাহিদ। মনিটর থেকে দৃষ্টি না সরিয়ে নাহিদকে শুধায়, ভদ্রমহিলাকে কোথায় দেখেছি মনে হচ্ছে? চিনিস ভদ্রমহিলাকে? নাহিদ ঘাড় কাত করে বলে, চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, চিনি তো। কে? এরে, ইনি তো সাদে আহ্লাদে হোটেলে স্বত্বাধিকারী। ইহান তাজা নাহিদের দিকে তাকায়। ধিমি আওয়াজে বলে ওঠে, সাদে আহ্লাদে রেস্তোরাঁর মার্কিন। ভিতরে মিটিং রুম থেকে দলের ছেলেরা উকি দিয়ে দেখার চেষ্টা করছে কোনো মেয়ে এসেছে এই সময় ভাইয়ের কাছে। অফিসে ঢুকে প্রেরণা সরাসরি ইহানের সামনে গিয়ে দাঁড়ায়। না, তা চিনতে ভুল হয়নি। সরাসরি না দেখলেও লোকটাকে সামাজিক গণমাধ্যমে প্রতিদিন দেখে। ইহান কিছুটা অবাক চোখে তাকিয়ে আছে। একটা জিনিস তার খুব অদ্ভুত লাগছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রমেয়েরা চোখের মনি সমুদ্র নীল। এতক্ষণ মনিটরে খেয়াল করেনি কোনো বাঙালি মেয়ের এমন সমুদ্রের মতো নীল চোখ ইহান এর আগে দেখেনি। শুরুতেই প্রেরণার বিনয়ের সহিত সালাম দেয় ইহানকে। ইহান দ্বিতীয় দফায় স্বাভাবিক দৃষ্টি দিয়ে প্রেরণাকে দেখে নিলেন। ভারী স্বরে বলে ওঠে, ওয়ালাইকুম সালাম, বসুন। প্রেরণা তার ডান পাশে রাখা চেয়ারটা টেনে বসে। সরাসরি তাকায় ইহান চোখের দিকে। কয়েক মুহূর্তে পলক ফেলে প্রেরণাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করে নেয় ইহান। খুব সম্ভবত মেয়েটি বয়সজোড়া, তাই সঠিক বয়স ইহান অনুমান করতে পারছে না। হতে পারে 24 কি 26, আবার এত হতে পারে 29 কি 30। আপনার পরিচয়? ভারী স্বর জিজ্ঞেস করে প্রেরণাকে। আমি প্রেরণা আহসান, কাজীপাড়া রোডে থাকি। হ্যাঁ, তো বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এসেছি বিচার নিয়ে। অবিচল তাকিয়ে আছে প্রেরণা। বিচার? ইহান ভুরু কুঞ্চিত করে। প্রেরণা অচপল কণ্ঠে বলতে থাকে, জি। কার নামে? আপনার ভাই ইরফান মির্জার নামে, শান্তস্বরে বলে ওঠে প্রেরণা। ইহান মির্জা খানিকটা চমকায়, কিন্তু তার মুখমণ্ডল স্বাভাবিক। প্রেরণার নামে ভদ্রমহিলা তার চোখের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি শান্ত, অনমনীয়। অবশেষে দুটো পেনকিলারের পাতা থেকে খসিয়ে নিয়ে পাতাটাকে ছুঁড়ে মারে ইরফান। হাত বাড়িয়ে ওয়াটার বোতল উঠিয়ে পেনকিলার দুটো খেয়ে নেয়। রাতে বিশেষ অনুভব করেনি ব্যথাটা। এসে ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন ব্যথাটা বেশ বেড়েছে। আয়নার সামনে গিয়ে নিজের মুখটাকে দেখতে থাকে
ইরফান মির্জা মুহূর্তে মাথায় রক্ত উঠে যায়। এরপর ওই প্রীতমকে সামনে পেলে মেরেই দেবে। একটু ভাববে না, সে স্বভাবে মোটো স্থির নয়। মির্জা বাড়ির ছোট ছেলে এই ইরফান মির্জার শরীরের আঘাত নিয়েও অস্থির হয়ে পায়চারি করছে, যেন অদৃশ্য কোনো বস্তুর সাথে শ্যাডো বক্সিং করে যাচ্ছে। ইরফান, ওপেন দ্য ডোর। আলো দরজায় টোকা দেয়। ইরফান নাক থেকে হাত সরিয়ে তার উন্মুক্ত শরীরে ঢাকতে একটা টাওয়ালে তুলে কাঁধে ঝুলিয়ে নেয়। সে শুধুমাত্র একটা 3/4 প্যান্ট পরে আছে। একটা টিস্যু পেপার নিয়ে নাক চেপে ধরে গিয়ে দরজা খুলে দেয়। দরজা বাইরে দাঁড়িয়ে আছে আলো এবং ঋতু। আলোর হাতে একটা ফার্স্ট এইড বক্স। সে শান্ত চোখে ইরফানকে দেখে, পরপর বলে ওঠে, নাক থেকে হাত সরাও। ইরফান বাধ্য ছেলের মতো নাক থেকে হাতটা সরিয়ে নেয়। আলো আর ঋতু ঘরের ভিতর ঢুকে ইরফানকে একটা চেয়ার টেনে বসার নির্দেশ দিয়ে আলো ফার্স্ট এইড বক্সটা খুলতে খুলতে বলতে থাকে, 26 বছরে একজন পুরুষ তুমি। তোমার এই বয়সে তোমার পাপা এক বাচ্চার বাপ ছিল, বিজনেস সামলিয়েছে। ইরফান, তোমার মনে হয় না তোমার এখন বড় হওয়া উচিত? ইরফান বড় মায়ের কথা কোনো জবাব দেয় না, শুধু বসে আছে চুপচাপ, বলিষ্ঠ হাত দুটো মুষ্টিবদ্ধ করা। আলো বলতে থাকে, সমস্যা কি ওই ছেলেটার সাথে তোমার? পরিষ্কার করে বলো তো। মেডিসিন তুলে ভিজিয়ে ক্ষতস্থানে চেপে ইহান মৃদু আর্তনা করে উঠে, পরক্ষণে যন্ত্রণাটুকু গিলে নেয় দাঁতে দাঁত চেপে। ঋতুজায়ের পেছনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আলো ওয়ান টাইম ব্যান্ডেজ ইরফানের মুখমণ্ডলে বিভিন্ন স্থানে লাগিয়ে দিয়ে বলতে থাকে, তোমার বড় বাবা তোমাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাবে